পুরোদমে চলছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে নাস্তানাবুদ ইসরায়েল, বহু হতাহতের খবর। লেবানন বিরোধী যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে ইসরায়েল। এরপরেই জানাবো আয়ারল্যান্ডের সংসদ সদস্য, আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার জাহান্নামে জ্বলবে বলে মন্তব্য। গাজায় ইসরায়েলি বর্বরতা, আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান এরদোগানের। এরপরেই জানিয়ে দেব গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 15। এবং সর্বশেষ জানিয়ে দিব কংগ্রেস জোট নেতাদের সঙ্গে একই বিমানে দিল্লিতে নীতীশ, কি ঘটতে যাচ্ছে। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে নাস্তানাবুদ ইসরায়েল, বহু হতাহতের খবর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েল অনেকটাই নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইসরায়েলের উত্তর অঞ্চলে বসবাসকারী ইহুদিবাদী বসতি স্থাপনকারী ও কর্মকর্তারা ব্যাপক অগ্নিকাণ্ডে আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে। হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ, ফায়ার ফাইটার, উদ্ধারকারী দল এবং প্রকৃত ও পার্ক সার্ভিস টিম সহ বিভিন্ন সংস্থার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত আগুনের তাণ্ডব অব্যাহত ছিল এবং এই সমস্ত এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছে, যাদের এই এলাকায় খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই। এই অবস্থায় ইসরায়েলের গুন্ডা বাহিনী লেবাননের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো যুদ্ধ শুরু করবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়া রয়েছে বলে টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক ঘাঁটির উপর ড্রোন ও রকেট দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোন কোন সূত্র থেকে ধারণা করা হয়েছে যে হিজবুল্লাহর হামলায় অন্তত 500 সেনা নিহত অথবা মারাত্মকভাবে আহত হয়েছে। আয়ারল্যান্ড পার্লামেন্টের সদস্য থামস গোল্ড গাজা ইসরায়েলি নৃশংসতা ও অপরাধযজ্ঞের ছবি এবং ভিডিও দেখে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে বলেছে, আমি আশা করি নেতানিয়াহু, তার ফেরাউন সরকার এবং তার জেনারেলরা জাহান্নামে জ্বলবে। আইরিশ পার্লামেন্টের এই প্রতিনিধি টাইমস গোল্ড পার্লামেন্টে দেওয়া এক সাম্প্রতিক বক্তৃতায় উচ্চ স্বরে এবং প্রচণ্ড ক্ষোভ ও আবেগ কাঁপাতে কাঁপাতে বলেন, গাজায় 15,000 শিশুকে হত্যা করা হয়েছে, অথচ গোটা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে। তার জ্বালাময়ী বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি নেতানিয়াহু সহ ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের অভিশাপ দিচ্ছে, ঘৃণা প্রকাশ করছে। টমাস গোল্ড তার বক্তৃতায় বলেছে, যখন তারা বিধ্বস্ত গাজা থেকে আসা ছবি এবং ভিডিওগুলো দেখি, তখন আমরা দেখতে পাই ইসরায়েলি আগ্রাসনের ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মারার দৃশ্য এবং শুনতে পাই অসহায় মানুষের চিৎকারের ধ্বনি, অথচ বিশ্ববাসী কেবল তাকিয়ে তাকিয়ে এ দৃশ্য দেখছে। বক্তৃতা দেওয়ার সময় অত্যন্ত আবেগ ভরা ও কাপা কাপা কণ্ঠে তিনি আরো বলেন, 15,000 শিশুকে জবাই করা হয়েছে এবং 3500 পুরুষ, মহিলা ও শিশু হত্যা, এটা অবিশ্বাস্য। সেখানে নজিরবিহীন গণহত্যা রয়েছে, মাথাবিহীন শিশুদের লাশ পড়ে আছে, আর ইসরায়েল সরকার বলছে তাদের এটা ভুল ছিল। আমি আশা করি নেতানিয়াহু জাহান্নামে জ্বলবে এবং শিশুদের ও তাদের পরিবারকে পুড়িয়ে মারার শাস্তি ভোগ করবে। আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য থামাস গোল্ড আরো বলেছে, আমি আশা করি যে নেতানিয়াহু সহ ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তারা জাহান্নামের আগুনে জ্বলবে এবং সৃষ্টিকর্তা যেন তাদের প্রাপ্য শাস্তির স্বাদ আস্বাদন করেন। কারণ এখন যা ঘটছে তা শুধু বর্ণবাদ নয়, তারা যা করছে তা প্রতিটি বিবেকবান হৃদয়কে নাড়া দেওয়ার মতো। ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেন, হে ইসরায়েলের জনগণ, তোমাদের বিবেক কোথায়? আপনারা কেন সরকারকে শিশু হত্যার অনুমতি দিচ্ছেন? আপনাদের মানবতা কোথায় গেল? টমস গোল্ড নববক্তব্যের শেষে বলেছে, তার এখন আয়ারল্যান্ডের জনগণ বলছে যে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছি, আমরা অন্য সব মানুষের মতো তাদেরকেও মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছি, যা ইসরায়েলের জন্য লজ্জার। তারা যা করছে তা কখনো আমরা ভুলবো না, ভুলে যাব না। আয়ারল্যান্ড সরকার একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে ঘোষণা করে যে তারা ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেবে এবং এই দেশের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। গাজায় ইসরায়েলি বর্বরতা, আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান এরদোগানের। গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা, সেই বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুরাও, অথচ গাজায় যখন নির্বিচারে হত্যা
হত্যা করা হচ্ছে শিশুদের, তখন সেই বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা ঘোষণা না দিয়ে গত 4 জুন আন্তর্জাতিক শিশু দিবস পালন করছে জাতিসংঘ। জানিয়েই এবার আন্তর্জাতিক সম্প্রদায়কে একর আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজায় চলা বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় এরদোয়ান বলেছে, আমি গাজার শিশু ও মানবতার সম্মান ও মর্যাদা রক্ষার আহ্বান জানাচ্ছি। নিয়ন্ত্রণের বাইরে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য সব রাষ্ট্রকে আমি আহ্বান জানাচ্ছি। এরদোয়ান বলেন, তুর্কি হিসাবে বিশ্বের যেখানেই নিপীড়িত, নির্যাতিত, নির্বাসিত ব্যক্তি আছে, বিশেষ করে গাজায়, এছাড়া বিশ্বের যেখানেই শিশু হত্যা করা হচ্ছে, সেখানেই ক্ষুধা ও দারিদ্র্যের পরীক্ষা নেওয়া হচ্ছে, সেখানেই আমরা আমাদের হাত বাড়িয়ে দিব এবং আন্তরিকভাবে কাজ চালিয়ে যাব। এই বিশ্বাসের সঙ্গে যে আরো ন্যায়সঙ্গত বিশ্বাস চাইলেই সম্ভব। গাজায় এই হত্যাকাণ্ডকে মানবতার খুন হিসাবে আখ্যা দিয়ে এরদোগান আরো বলেছে, গাজায় শুধু শিশুরাই খুন হচ্ছে না, মানবতাও খুন হচ্ছে। দুর্ভাগ্যবশত বিশ্ব এই পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এছাড়া গাজায় চলা এই নির্মম হত্যাযজ্ঞ দ্রুত বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 15। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে 2টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 15 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ। মধ্য গাজার বুরেইস ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা বলেছে, মধ্য গাজার বুরেইস ও মাগানিস শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মধ্য গাজার দেইর আল বালাহ হাসপাতালের মাঠে সাংবাদিকদের বলেন, গত কয়েক ঘন্টায় 15 জনেরও বেশি শহীদ এবং কয়েক ডজন আহত আল আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছেন। যদি মধ্য গাজার এই এলাকায় আগ্রাসন বন্ধ না হয়, তবে নিহতদের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে তিনি। এই মুখপাত্র বলেছে, আল আকসা শহীদ হাসপাতালেই একমাত্র চিকিৎসা অবকাঠামো যা বর্তমানে এই এলাকার 10 লাখেরও বেশি মানুষকে সেবা দিচ্ছে। তিনি বলেন, এই হাসপাতালে আরো রোগীদের জায়গা দেওয়ার সুযোগ নেই। হাসপাতালটি ইতিমধ্যেই আহত লোকে উপচে পড়েছে, যাদের মধ্যে অনেককে মেঝেতে চিকিৎসা করানো হচ্ছে। গাজা আল আকসা শহীদ হাসপাতালে কর্মকর্তাদের মতে পার্শ্ববর্তী মাগাজি শরণার্থী শিবিরে আরেকটি বাড়িতে হামলায় 2 জন নিহত হয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধ বিমানগুলো মধ্য গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এছাড়া স্থল বাহিনী আল বুরেইস এলাকায় গোয়েন্দাদের দিক নির্দেশনার সাথে নিয়ে মনোযোগভাবে কাজ করছে। আল জাজিরার হানি মাহমুদ দেইর আল বালাহ থেকে বলেছে, হাসপাতালের চিকিৎসা কর্মীরা হতাহতের সংখ্যা দেখে অনুভূতি এবং অভিভূত হয়েছে। তিনি বলেছেন, চিকিৎসকরা সর্বত্র দৌড়াচ্ছে জীবন বাঁচাতে জরুরি অপারেশন করার জন্য অ্যান্টিসেপটিক এবং চেতনানাশক সহ অবশিষ্ট চিকিৎসা সরঞ্জামের সন্ধান করছে। তিনি আরো বলেন, আমরা এখনো ঘনবসতিপূর্ণ মাগাজি এবং বুরেইস ক্যাম্প সহ সকল গাজার পূর্ব অঞ্চলে চলমান হামলা এবং ভারী মেশিন গানের গোলাগুলির শব্দে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমরা নিহতদের আত্মীয়দের কাছ থেকে শুনেছি, এই শিবিরগুলোতে বোমায় বিধ্বস্ত বাড়িতে অনেকেই আটকে আছে। এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়েছে কমপক্ষে 36,550 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কংগ্রেস জোট নেতার সঙ্গে একই বিমানে দিল্লিতে নীতিশ, কি ঘটতে যাচ্ছে? ভারতের লোকসভা নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। সরকার গঠনে জোট শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে নরেন্দ্র মোদীকে। বিশেষ করে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বিহারের জনতা দল ইউনাইটেডের কর্ণধার নীতিশ কুমারের উপর নির্ভর করছে এই অনেক সমীকরণ। বর্তমান পরিস্থিতিতে দল দুটি হয়ে উঠছে ভারতের রাজনৈতিক কিংমেকার। এর মধ্যে গুঞ্জন উঠেছে, নীতিশ নাইডুকে দলে ফেরাতে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই দুই নেতাকে ভাগিয়ে নিয়ে সরকার গঠনের কূটকৌশল করছে বিরোধী শিবিরের। সেই প্রচারের মাধ্যমেই কংগ্রেসের জোটভুক্ত রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লির পথে উঠল নীতিশ কুমার। তাতে গুঞ্জনের ডালপালা আরো বিস্তৃত হচ্ছে। ইন্ডিয়া জোটের সাবেক শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে ফেরাতে পারলে দিল্লির মসনদ হতে পারে রদবদল। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী লোকসভার মোট 543 জনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স এনডিএ জোট পেয়েছে 294টি আসন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা হয়েছে 232টি। উল্লেখ্য, সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিরোধী জোটের আরও 38টি আসন দরকার। এখানেই ক্ষমতার দরজার চাবিকাঠি ধরে রাখছে ডিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ এর নীতিশ কুমার। চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি জিতেছে
16টি আসন আর নীতিশ কুমারের জনতা দল জিতেছে 12টি আসন। দুটি দলই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সাবেক অংশীদার, পরে জোট বদল করে তারা বিজেপির সঙ্গে জোটবদ্ধ করে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নরেন্দ্র মোদীর বিজেপি বিশ্বাস ছিল তারা গতবার মতোই, কিন্তু নির্বাচনের ফলাফলে অনেকটা চমকই দেখা গেছে। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিজেপির সরকার গঠন নির্ভর করছে জোট শরিকদের উপর। বর্তমান পরিস্থিতিতে নীতিশ নাইডুকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে আবারও বিরোধী শিবিরে ফেরার আহ্বান জানাচ্ছে অনেকে। নীতিশ নাইডুকে ফেরাতে পারলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সেক্ষেত্রে তাদেরকে আরও কিছু স্বতন্ত্র বিজয়ী প্রার্থীর সমর্থন প্রয়োজন হবে। নির্বাচনের ফল প্রকাশের পরদিনই দুই জোটের নেতৃত্ব এবং নেতারা দিল্লির পথে উড়াল দিচ্ছে আলোচনার জন্য। এখানেই ঘুরে যেতে পারে খেলা। দিল্লির পথে এক্ষুনি একই বিমানে চললেন নীতিশ কুমার এবং